আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যেহেতু ক্লাসে ক্লিক করছো তার মানে তুমি অলরেডি অনেক বেশি প্যারায় আছো, তাই না? সো এরপর আর চিন্তা করবা না। এই ক্লাসটা করার পর তুমি সিওর থাকো তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন ভাইয়া, অর্গানিকে তুমি ফুল মার্ক পাবা। এবার আসো, তুমি দেখবা ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে কোন বিক্রিয়ক কোন বিক্রিয়াতে আমি সবগুলো একত্রে সামারি করছি ভাইয়া। এটা কি ভাইয়া? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দেখো তোমার বইয়ের যত ধরনের সক্রিয়তার ক্রম আছে যে বিক্রিয়াতে সক্রিয়তা এবং কার সক্রিয়তা বেশি, এই বিক্রিয়াতে কার সক্রিয়তা বেশি, এগুলো সবগুলো আমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? আমি করছি কি সবগুলো একত্রে নিয়ে আসছি। তোমার কি বলতো, যখন রিভিশন দিবে তখন জিনিসটা কম্প্যাক্ট আকারে বুঝতে পারবা ইজিলি, তাই না? এখন আসো, টাইপ এটা দেখো জৈব যৌগের যত সক্রিয়তা, কি দেখবো ভাইয়া? জৈব যৌগের যত সক্রিয়তা সেগুলো আমরা এখানে দেখবো। আসো দেখি, আসো দেখি। দেখার পর দেখো বলতেছি আমি, দেখো তো যে আমি দেখতেছি ভাইয়া, আমি দেখতেছি ভাই, দেখো তো এটা কিন্তু স্থায়িত্ব না, সক্রিয়তা। সক্রিয়তা কি বলতো ভাইয়া? ওই যে মনে আছে কার্বোক্যাটনের 123 হয় না, মানে কি বলতো, প্রথমে মিথাইল মূলক থাকবে, তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম থাকবে, শিখাইছিলাম। যদি সক্রিয়তা হয় আর স্থায়িত্ব হলে 321, স্থায়িত্ব 321। আচ্ছা ঠিক আছে। তারপর কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেল দেখো, যেগুলো স্টার মুশকিলে বেশি ইম্পর্টেন্ট। দেখো কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম কি বলছিলাম বলতো ভাইয়া? 123 না? তুমি মিথাইল মূলক থাকবে, তারপর 123 দেখো। কার্বোক্যাটায়ন হচ্ছে 123, মনে রাখবা যে কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হচ্ছে ভাইয়া মিথাইল মূলক 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আসো ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 3 ডিগ্রি ফ্রি রেডিকেল, বুঝলা? অ্যালকাইল হ্যালাইড ঠিক এখানে হচ্ছেন যে অ্যালকাইল হ্যালাইড কি হয় বলতো ভাইয়া? 1 ডিগ্রি বেশি সক্রিয়, 2 ডিগ্রি কম সক্রিয়, 3 ডিগ্রি কম তারও কম সক্রিয়। অ্যালকোহলের অম্লধর্মিতা বুঝলা? 1 ডিগ্রি অ্যালকোহল তোমার হচ্ছে যে বেশি সবচেয়ে বেশি অম্লীয়, দেন 2 ডিগ্রি তার থেকে কম, 3 ডিগ্রি ভাবে চিন্তা করবা সক্রিয়তা বেশি। SN2 বিক্রিয়া ভাই বলো, SN2 বিক্রিয়া এর দেখবো আমরা। SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হচ্ছে জানো যে যারা 1 ডিগ্রি অ্যালকাইল তারা হচ্ছে দ্রুত, মানে এসএন বিক্রিয়াতে বেশি সক্রিয়। কি বললাম ভাইয়া? যারা 1 ডিগ্রি অ্যালকাইল তারা কি করবে ভাই বলতো ভাইয়া? SN2 বিক্রিয়ার প্রতি বেশি সক্রিয় তারা, বুঝলা? এবার আসো, দেখো 3 ডিগ্রি কারা কারা, মানে তিন, মানে 321 কারা ফলো করবে, মানে কি? মানে 3 ডিগ্রি অ্যালকাইল, মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে কারা ফলো করবে বলতো ভাইয়া? কার্বনাইল দেখলাম ভাইয়া, কার্বনাইল সক্রিয়তার ক্রম কি বলতো ভাইয়া? 321। যে 303 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, দেন 2 ডিগ্রি, তার হচ্ছে 1 ডিগ্রি। ওকে, এবার অ্যালকোহলের সক্রিয়তা কি ভাই? যেটা বললাম সেটা অ্যালকোহলের সক্রিয়তা তোমার হচ্ছে যে ওটা হচ্ছে অ্যালকোহল অম্লধর্মিতা ছিল কিন্তু এটা। অ্যালকোহলের সক্রিয়তা কি বলতো ভাইয়া? তিন 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর সরি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর হচ্ছে এমনি অ্যালকোহল। অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখবা হচ্ছে সেম ফলো করবে। এবার এইটা, এটা বলছে দেখো এসএন বিক্রিয়ার ক্ষেত্রে, SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? যে তোমার হচ্ছে যে 3 ডিগ্রি বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড, তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হাইড্রাইড। আমরা দেখবো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হাই ভোল্টেজ বেশি ইম্পর্টেন্ট যে কোথায় কত ডিগ্রি, মানে কোনটা বেশি সক্রিয়টা ডিপেন্ড করতেছে, তাই না? যে কার্বোক্যাটায়ন তোমার হচ্ছে 1 ডিগ্রি বেশি সক্রিয়, মানে মিথাইল মূলকের পর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ক্রিটিক্যালের ক্ষেত্রেও তাই। SN2 ক্ষেত্রে কি হবে? প্রথমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হচ্ছে বেশি বিক্রিয়ার প্রতি সক্রিয়। তারা কারা 321 ফলো করবে? তারপরে যারা হচ্ছে যে কার্বনের 303 ফলো করবে, অ্যালকোহলের সক্রিয়তা ফলো করবে, অপসারণ ফলো করবে। SN1 কি হয়? 3 ডিগ্রি বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 221 কি বলতো? 200 অ্যামিনের খাদ্যধর্মিতা। দেখো অ্যামিনের মূলক অনেক আছে, বুঝলে? অ্যামিন মূলক তো অনেক আছে ভাইয়া। তো দেখো 200, এরা 213, 213 কি করে ভাইয়া? 2 ডিগ্রি, এটা কিন্তু অনেক বেশি আসে, এটা কিন্তু অনেক বেশি আসে, বুঝলা? যে 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারীয়, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামিন, সরি অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যানিলিন। তাহলে কি করলাম ভাইয়া? অ্যানিলিন মানে হচ্ছে এরকম দেখা যাবে বক্সের ওপর, এই বাক্সের উপর একটা কি অ্যানিলিন লাগবে, দেখো অ্যামিনো মূলক লাগবে, এটা হচ্ছে অ্যানিলিন বলা হয়। তাহলে এটা অ্যামিন, তাহলে এটা অ্যামিন, সরি অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে দেখো এই সক্রিয় মনে রাখতে হবে তোমাকে যে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। দেখছো এর সাথে তিনটা ক্লিয়ার, মানে সেখানে 3টা কার্বন আছে, মানে বুঝলা? আর তোমার হচ্ছে কি বলতো, এই যে টু আর মানে কি, সেখানে 2টা কার্বন আছে, এরকম বোঝাচ্ছে এটা এখানে এভারেজ। ঠিক আছে, তারপর প্লাস্টিক, সবার লাস্টিক এটা সবচেয়ে কম ক্ষারীয়, তাই না? আসো, এবার সে অ্যাসিড এবং তার জাতক সমূহের সক্রিয়তা কি করবো ভাইয়া? অ্যাসিড এবং তার জাতক সমূহের সক্রিয়তা কি করবো ভাইয়া? অ্যাসিড এবং তার জাতক সমূহের সক্রিয়তা আমরা একটু দেখবো। আসো দেখি, দেখি। দেখো ফার্স্ট অফ অল বুঝো যে অবশ্যই জৈব যৌগ অজৈব থেকে দুর্বল অ্যাসিড, তাই না? এখন আমি কম্পেয়ার করবো হচ্ছে জৈব যৌগ অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করবো। আমি হচ্ছে কি করবো? জৈব যৌগ অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করবো। বলতেছে আকার বাড়লে সক্রিয়তা কমে, মানে কি ভাইয়া? মনে করো মিথানোয়িক অ্যাসিড এক কার্বনিষ্ট অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তোমাদের রাখবা যে মিথানোয়িক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ কি? ইথানোয়িকে 2টা কার্বন আছে, প্রোপানোয়িকে 3টা কার্বন আছে। তো বিষয়টা এরকম যে আকার বাড়লে সক্রিয়তা কমে ভাই। কি হবে? আকার বাড়লে সক্রিয়তা কমে। আকার বাড়লে কি বলে? আকার বাড়লে সক্রিয়তা কমে, বুঝছো? বুঝলা?
আকার বাড়লে সক্রিয়তা কমবে, তাহলে দেখো তো ফার্স্ট হচ্ছে আকার বাড়লে সক্রিয়তা কমে, এটা বুঝলাম। এবার আসো যে আলফা কার্বনে হ্যালোজেন বাড়লে সক্রিয়তা বাড়ে, এটা কি, এটা কি জিনিস ভাইয়া? ফার্স্ট অফ অল বুঝো এই জিনিসটা, বুঝো। দেখো এই যে সক্রিয়তার ক্রম কি করবে, দেখো এই যে দেখো মিথানোয়িক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী, কার থেকে? ইথানোয়িক এবং প্রোপানয়িক থেকে। কারণ কি ভাইয়া বললাম যে আকার বাড়লে সক্রিয়তা কমে, আকার বাড়লে সক্রিয়তা কমে, আকার বাড়ছিল তাহলে সবচেয়ে বেশি সক্রিয় কে? মিথানোয়িক অ্যাসিড। কারণ এরপর কি মিথানোয়িক আকার বাড়তেছে, সক্রিয়তা কমতেছে। মনে রাখবে ক্রমটা, মনে রাখবে, এটা তো সিঙ্গেল ভাবি ছিল, বুঝলে? দেখো বেনজিনের বাক্সের মতো যখন এরকম একটা মূলক থাকে, বুঝলা, এই মূলককে বলা হচ্ছে বেনজোইক অ্যাসিড। কি মূলক ভাই? এগুলো হচ্ছে বেনজোইক অ্যাসিড। দেখো মনে রাখবো শুধু বন্ধুরা, মিথানোয়িক সবচেয়ে বেশি শক্তিশালী অন্য অ্যাসিডের তুলনায়, যদি এরকম স্বাভাবিক থাকে। মাঝখানে শুধু মিথানোয়িক বেনজোইক অ্যাসিডটা শক্তিশালী, বুঝলা? তারপর হচ্ছে এখানে রেজোনেন্সের কোনো ঘটনা ঘটে আর কি, পরে বুঝবে, এখন দরকার নেই। এখন আপাতত ভাই মুখস্থ করো, ওরা কিছু নাই এখন, বুঝার সময় চলে গেছে তোর। দেখো সবচেয়ে কি বলতো, বেনজোইক, মিথানোয়িক সবচেয়ে শক্তিশালী, বেনজোইক, তারপর তারপর ইথানোয়িক, তারপর প্রোপানোয়িক। বুঝলা? বুঝলা? মাঝখানে ঢুকে যাবে, এটা আর কি, আমার কিছু না, এক্সট্রা করে ঢুকে যাবে। এবার আসো এবার একটা কথা বলছি, দেখো ভাইয়া, মনে করো যে সবগুলো ইথানোয়িক অ্যাসিড, সবগুলো ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আলফা হাইড্রোজেন কি বলতো, বলছিলাম দেখো মনে করো এরকম না, যে COOH, এটা একটা অ্যাসিডের কার্যকরী মূলক। এই অ্যাসিডের কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, মনে করো এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের বলে, একে বলে আলফা কার্বন। এই আলফা কার্বনে যতটা হাইড্রোজেন থাকবে একে বলে আলফা হাইড্রোজেন। এখন আমি বলছি হাইড্রোজেন না থাকে, হ্যালোজেন থাকে, মানে কি, যে ক্লোরিন থাকে বা এরকম কিছু একটা থাকে, তাহলে কি হবে? তাহলে আলফা কার্বনটা কি, CH মানে কার্বক্সিল মূলক যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনে কতগুলা, সেই কার্বন কি আলফা কার্বন বলা হয়। ওই কার্বনে এখন কতটা হ্যালোজেন আছে সেটা আমরা দেখবো, ওই হ্যালোজেনের সংখ্যা অনুসারে সেটা তীব্র হবে না খারাপ সেটা দেখবো। এখন মনে রাখবা যে হ্যালোজেনের সংখ্যা যত বেশি হবে সেটা তত বেশি তীব্র অ্যাসিড হবে। কি বললাম ভাইয়া? দেখো এই যে মিথানোয়িক অ্যাসিড, দেখো সরি ইথানোয়িক অ্যাসিড, দেখো এই যে এখানে ইথানোয়িক, এটা ইথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড, তাই না? আর মজার বিষয় হচ্ছে দেখো যে এইখানে কোনো হ্যালোজেন নেই, এখানে তো একটা হ্যালোজেন আসছে, তাই দেখো এই অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড বেশি শক্তিশালী হয়ে গেছে। এবং পরেরটা দেখো দুইটা হ্যালোজেন যুক্ত হয়েছে, তাই কি হয়েছে বলতো, এর থেকে এই অ্যাসিডটা বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার দেখো এখানে তিনটা হ্যালোজেন যুক্ত হয়েছে, তাই কি হয়েছে বলতো ভাই, এর থেকে এই বেশি শক্তিশালী হয়ে গেছে। তার মানে কি, হ্যালোজেন যুক্ত হতে অ্যাসিডের শক্তির মাত্রা বাড়তেছে, বাড়তেছে। আমি বইতে একটা দেখলাম যে কোশ্চেন আসছে এখান থেকে, মানে হচ্ছে ইয়ার কার সাথে মানে তুলনীয়, মানে এতটা সে তীব্র হয়ে যায় এভাবে মানে হ্যালোজেন যুক্ত হইলে সে হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের সাথে তুলনীয় হয়, সেটা এরকম। বুঝলা? তাহলে আসো দেখি যে এটা এটা গেল, এটা গেল, হ্যাঁ এটা গেল। এবার আসো, তুমি বুঝতেছো যে যেখানে যত বেশি হ্যালোজেন যুক্ত থাকবে সেটা তত বেশি শক্তিশালী অ্যাসিড হবে, সেটা তত বেশি শক্তিশালী হবে। এতটুকু তুমি ক্লিয়ার হয়েছে, তাই না? এতটুকু তুমি ক্লিয়ার হয়েছে। এবার আসো এবার দেখা যাচ্ছে ভাই, দেখো তুমি আমাকে বলো, তুমি জানো কিনা জানি না আসলে, তুমি বলো তো ভাই, সবচেয়ে সক্রিয় যৌগকে বলো তো, ফ্লোরিন। তারপর মানে সবচেয়ে সক্রিয় গ্রুপকে বলো, হ্যালোজেন না? হ্যালোজেনের মধ্যে সবচেয়ে সক্রিয় কে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ব্রোমিন, আয়োডিন। তাহলে এবার আসো, এখন আমাকে বলো যে এরকম ঘটনা ঘটতে পারে না ভাই, বলো তো ভাইয়া? দেখা যাচ্ছে ভাই, দেখো তো যে ইথানোয়িক অ্যাসিড, সরি এটা ইথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড, তাই না? এখন আমি বললাম দেখো তো, এখানে ক্লোরিন যুক্ত আছে, এখানেও ক্লোরিন যুক্ত আছে। ভাইয়া এতক্ষণ ধরে আপনি দেখালেন যে ভাই হ্যালোজেন মানে হ্যালোজেনের সংখ্যা কম বেশি হচ্ছে, সেই জন্য যত বাড়তেছে তত তীব্র হচ্ছে। এবার ভাই দুটোতে একটা হ্যালোজেন আছে, একটাতে ফ্লোরিন হ্যালোজেন আছে, একটা ক্লোরিন হ্যালোজেন আছে, কোনটা বেশি শক্তিশালী হবে? মনে রাখবা, যেই হ্যালোজেনটা বেশি সক্রিয় তার অ্যাসিডটা বেশি সক্রিয় হবে। মানে কি ভাইয়া? মানে দেখো আমি বললাম যে ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয় হ্যালোজেন না, তাহলে কি হবে দেখো তো, এখানে যদি ফ্লোরিন যুক্ত আছে তাই অবশ্যই এখানেও ফ্লোরিন যুক্ত আছে একটা, এখানে ক্লোরিন যুক্ত আছে একটা, তাহলে দুটো কম্পেয়ার করতে গেলে মনে রাখবা যে ফ্লোরিনটা বেশি শক্তিশালী হবে। কেন? কারণ ফ্লোরিন বেশি সক্রিয় তাই, ক্লোরিনের তুলনায়। এখন তুমি বলতে পারো ক্লোরিনের সাথে ব্রোমিন থাকলে কি করতাম, তাহলে ব্রোমিনটা বেশি সক্রিয় হতো, কারণ কি, সরি ক্লোরিনটা বেশি সক্রিয় হতো, কারণ কি ক্লোরিন ব্রোমিনের থেকে বেশি সক্রিয় তাই। বুঝছো? বুঝছো? এবার আসো অ্যাসিডের জাতক, মানে অ্যাসিডের বাচ্চা, এই যে কার্বক্সিল অ্যাসিড থেকে বাচ্চা হয়, বুঝলা কিভাবে? দেখো তো অ্যাসিড কোন আসে কিন্তু, অ্যাসিড অ্যামাইড, সরি অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড আনহাইড্রাইড, কি ভাই? অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড আনহাইড্রাইড, অ্যাস্টার, অ্যাস্টার অ্যামাইড, কম এগুলো আসে কিন্তু, মানে এই বইটা তখন খুব একটা ইম্পর্টেন্ট একটা পেজ। ওইখানে যেগুলো স্টার মার্ক দিয়ে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এগ্রির জন্য বা বিভিন্ন ভার্সিটির জন্য। আর এটার জন্য তোমার হচ্ছে এই ক্রোমোটা, হ্যালাইট, অ্যাসিড হ্যালাইট, অ্যাস্টার, সরি অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড আনহাইড্রাইড, অ্যাস্টার, দেন তোমার হচ্ছে অ্যামাইড। ক্রোমোটা মনে রাখলাম। দেখো এবার অ্যালকাইল হ্যালাইডের ক্রমটা মনে রাখবে, অ্যালকাইল হ্যালাইডের ক্রম মনে রাখবে। দেখো আমি বলতেছি দেখো তো হ্যালোজেনের সক্রিয়তা, হ্যালোজেনের সক্রিয়তা দেখো, হ্যালোজেনের সক্রিয়তা হচ্ছে এরকম, দেখো তো ভাইয়া, হ্যালোজেন যখন সবচেয়ে সক্রিয় কি বললাম ভাই, হ্যালোজেনের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? বাট দেখো হ্যালোজেন যখন হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, কোন একটা মৌলের সাথে যুক্ত হয়, সেটাই দেখো তো ভাইয়া সক্রিয়তা উল্টে যায়, সক্রিয়তা উল্টে যায়, বুঝলা? কারণ অ্যাসিডের ক্ষেত্রে উল্টে না, অবশ্যই ওটা বেসাও না। এখানে আসো, এখানে আসো,
দেখো হ্যালোজেনের সাথে যুক্ত, হ্যালোজেন যখন অন্য একটা সাথে যুক্ত হলো, দেখো তো হ্যালো অ্যাসিডের সাথে যুক্ত হলো বা অন্য একটা মৌলের সাথে যুক্ত হলো, বলতে হবে সক্রিয়তা উল্টে গেল। মানে সেক্ষেত্রে তোমার হচ্ছে যে আয়োডিন বেশি সক্রিয় হবে, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন বেশি সক্রিয়, তারপর কি হবে হাইড্রোক্লোরিক হবে, তারপর হচ্ছে এইচএফ হবে, তাই না? এইরকম ঘটনা হবে, তাই তো, তাই তো। এবার আসো। সিমিলারলি দেখো যে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা তোমার যদি হচ্ছে আর সি মানে আর সিএল থাকে, আর বিআর থাকে, আর আই আর আই থাকে, তাহলে কি করবো বলতো ভাইয়া? তাহলে মনে রাখবো যে এই যে যেটা বললাম সক্রিয়তা উল্টে যায়, এখানে আর এফ লেখার দরকার নেই, এটা লেস ইম্পর্টেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট। দেখে নিও একটু যে তাহলে মানে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার কি হবে বলতো ভাইয়া? অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার কি হবে দেখবা একটু। এবার দেখো তো ভাইয়া, অ্যালকোহলের দ্রাব্যতা মনে রাখবা, আকার বাড়লে দ্রাব্যতা কমে, আকার বাড়লে দ্রাব্যতা কমে, অ্যালকোহলের আকার বাড়লে দ্রাব্যতা কমে ভাইয়া, বুঝছো? দেখো মনে করে বললাম হচ্ছে যে মিথানল, ইথানল, প্রোপানল, তাই না? দেখো তো মিথানল একটা কার্বন আছে, ইথানল, প্রোপানল, তাহলে করবে কি দেখো আকার বাড়ছে বলে দ্রাব্যতা কমে গেছে, তাহলে সবচেয়ে দ্রাব্যতার কার বেশি বলতো ভাইয়া? মিথানলের, মিথানল দ্রাব্যতা সবচেয়ে বেশি, বুঝলো? এবার আসো সংযোজন প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো আমি একটু আগে দেখাইছি তোমাকে ভাইয়া, তাই না? যে ভাইয়া কার্বনিল কি হয় বলতো ভাইয়া? সংযোজন বিক্রিয়া হয় না কার্বনের, তো সরি কার্বনিল বা তোমার যে অ্যালডিহাইড কি হয় বলতো ভাইয়া? অ্যালডিহাইড এবং কিরণকে একত্রে কি বলা হয় বলতে? অ্যালডিহাইড এবং কিরণকে একত্রে বলে তোমার হচ্ছে ভাইয়া কার্বনিল যৌগ বলা হয়, কি বলা হয় ভাইয়া? কার্বনিল যৌগ বলা হয়। এখন দেখো তো কার্বনিল যৌগ কি হয় বলতো ভাই? কার্বনিল যৌগদের হচ্ছে নিউট্রোফিল, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয়। এখন কথা হচ্ছে মনে করো তোমাকে আমি রাখে ওখানে দিল, তোমাকে দিয়ে বলবো হচ্ছে এটা দেখ, এটা হচ্ছে, এটা বলছে, এটা বলা হয় তোমার হচ্ছে ভাইয়া ফরমালডিহাইড, অ্যালডিহাইড, ওকে। আর এটা বলা হচ্ছে অ্যালডিহাইড। আর মানে দেখো এখানে মানে সি এইচ সি এইচ ও, তাই না? এখানে বলা হচ্ছে ফরমালডিহাইড, আর এখানে বলছে যে কোনো একটা অ্যালডিহাইড হইতে পারে, যে মানে কার্বনের মান 2 3, যে কোনো অ্যালডিহাইড হইতে পারে। অথবা এটা বলে কিটোন, এই যে আর দুই ধারে দুটা কার্বনিক মূলক থাকবে, সরি অ্যালকাইল মূলক থাকবে, মাঝখানে তোমার কার্বনের সিও থাকবে, এটা বলা হচ্ছে কিটোন, তাই না? কিটোন মূলক। আচ্ছা, এখন তিনটার ক্রম হচ্ছে এরকম, বুঝলে? তিনটে তোমাকে পরীক্ষা দেওয়া থাকে, তুমি করবা কি সবচেয়ে বেশি সক্রিয় কে জানো? ফরমালডিহাইড, মিথানল বলা হয় এটাকে। তারপর হচ্ছে যে কোনো ধরনের অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন সক্রিয়তা ক্রম। তো সক্রিয়তা ক্রমটা কি ভাইয়া? তুমি হচ্ছে ফরমালডিহাইড বা মিথানল হবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো অ্যালডিহাইড হবে, তারপর হচ্ছে কিটোন। তার মানে সবচেয়ে বেশি সক্রিয় কে? আশা করি বুঝছো, বুঝলা? সবগুলো আমি একত্রে সবগুলো চ্যাপ্টারে নিয়ে আসছি এখানে, বুঝলা? এটা কি বলে বলো? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। ভাই কি বলছিলাম বলতো? বেনজিনের মাথায় যদি, দেখো বেনজিন তো একটা সক্রিয় মৌল, ঠিক আছে, ঠিক আছে, বাট বেনজিনের মাথায় যদি হচ্ছে অর্থোফেরা নির্দেশক যুক্ত হয়, তাহলে সেটা বেশি আরো সক্রিয় হয়ে যায়। আর যদি বেনজিনের মাথায়, সেটা বেনজিনের থেকে দ্রুত মানে তাড়াতাড়ি বিক্রিয়া দেয়, বেনজিনের থেকে দ্রুত বিক্রিয়া দেয়, তাই না? আর বেনজিনের সাথে যদি হচ্ছে কি হয় নাইট্রোমূলক যুক্ত হয়, তাহলে কি বলতো? বেনজিনের থেকে কম সক্রিয় সেটা হবে। একটু দেখাইছি আমি এটা, তাই না? যে দেখো তো এই যে বেনজিনের মাথায় আমি যখন হচ্ছে কি করবো, টুলুইন লাগাবো, মানে কি এটা হচ্ছে অর্থোফেরা নির্দেশক, সেটা বেশি সক্রিয় হবে কার থেকে? অ্যাজ ইউজুয়াল বেনজিনের থেকে। এবং বেনজিনের থেকে দেখো তো মেটার কি হবে বলতো? মেটা যদি থাকে কি হতো? বেনজিন সাথে মেটা নির্দিষ্ট, তাহলে কি হয় বলতো ভাইয়া? বেনজিন থেকে তার সেটা সক্রিয়তা কমে দেয়, তাহলে কি হয়? অর্থোফেরা কি সক্রিয়তা বাড়িয়ে দেয়, বেনজিন থেকে সক্রিয়তা বাড়িয়ে দেয়। আর মেটা কি করে? বেনজিন থেকে সক্রিয়তাটা কমিয়ে দেয়, বুঝলা? কমিয়ে দেয়। এবার আসো, এটা বেশি ইম্পর্টেন্ট ভাই, একদম হাই ভোল্টেজ, যেটা বললাম যে SN1 এবং SN2 বিক্রিয়া, ওই যে অ্যালকাইল হ্যালাইডে বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়া করা বললাম না, ওই যে দেখলাই তো যে প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? তো মনে রাখবা এই যে ওই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এখানে একটা হচ্ছে SN1 বিক্রিয়া বলে, একটা হচ্ছে SN2 বিক্রিয়া বলা হয়। তো মনে রাখবা যে SN3 মানে SN1 বিক্রিয়া কি হয় দেখো তো ভাইয়া? দেখছি আমরা SN1 বিক্রিয়া কি সক্রিয়তা এরকম 321 না, দেখছিলাম যে 3 ডিগ্রি মনে করো হচ্ছে একটা জায়গাতে SN1 বিক্রিয়া ঘটবে, ঠিক কি হবে সেখানে? সেখানে তোমার হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকাইল আছে, 2 ডিগ্রি আছে, 1 ডিগ্রি আছে, এরকম আছে, তাই না? তো তুমি যেটা ওখানে 3 ডিগ্রির দ্রুত সবচেয়ে বেশি সক্রিয়, অর্থাৎ 3 ডিগ্রি সবচেয়ে বেশি আগে বিক্রিয়া করবে। সিমিলারলি এক জায়গাতে আমি হচ্ছে SN2 বিক্রিয়া ঘটাবো, সেখানে কি করে বলতে হবে? সেখানে 1 ডিগ্রিটা দ্রুত বিক্রিয়া করবে। তাহলে দেখো তো SN2 তে 1 ডিগ্রি বিক্রিয়া করবে দ্রুত, আর SN2 তে, SN1 কি করবে? SN1 3 ডিগ্রি বেশি দ্রুত বিক্রিয়া করবে, তাই না? এবার ধাপ সংখ্যা দেখো, এই যে তোমার হচ্ছে SN1টা, SN1 দুই ধাপে ঘটে। দেখো নাম এক বাট দুই, দুই ধাপে ঘটতেছে, নাম এক বাট দুই ধাপে ঘটতেছে। এটা কি বলতো? নাম দুই বাট এক ধাপে ঘটতেছে, মনে রাখবা, নাম দুই বাট এক ধাপে ঘটতেছে। এবং মনে রাখবো এখানে একটা মানে কার্বোক্যাটায়ন তৈরি হয় কোথায়? SN1 এ। SN1 এ হচ্ছে ভাইয়া কার্বোক্যাটায়ন তৈরি হয়, SN1 এ হচ্ছে ভাইয়া কার্বোক্যাটায়ন তৈরি হয়। দেখো এবার কি হবে দেখো তো ভাইয়া, এখানে অন্তর্ভুক্ত একটা জটিল অবস্থা সৃষ্টি হয়। আচ্ছা মনে রাখবে বিক্রিয়ার হারটা, এই বিক্রিয়া কত দ্রুত হবে সেটা মূলত নির্ভর করে শুধুমাত্র এই যে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর। দেখো কি করে বলতে, যে অ্যালকাইল হ্যালাইড আর নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, তাই না? অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডে কি করবে? নিউক্লিওফাইল বিক্রিয়া করাবে, তাই না? অ্যালকাইল হ্যালাইডের সাথে নিউক্লিওফাইলের বিক্রিয়া করাবা তুমি, তাহলে এই বিক্রিয়ার হারটা কত দ্রুত হবে
ধীরে হবে নাকি জোরে হবে, এটা মূলত ডিপেন্ড করে শুধুমাত্র SN1 বিক্রিয়া শুধুমাত্র এই যে RX এর ঘনমাত্রার উপর। তাই একে বলা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ যতটার ঘনমাত্রার উপর নির্ভরশীল সেটা তত ক্রম। তো দেখো এই যে এখানে শুধুমাত্র একটার ঘনমাত্রার উপর নির্ভরশীল না, তাই একে বলা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। সিমিলারলি দেখো এই যে এইটা যখন তুমি করবে তখন দেখো এই যে বিক্রিয়ার হারটা SN2 বিক্রিয়া, যে বিক্রিয়ার হারটা কি দেখো তো ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুজনের উপরে ডিপেন্ডেন্ট করতেছে, দুটো ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, শুধু এই জন্য বলা হয় দ্বিতীয় ক্রম বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার হারটা যত জনের উপর ডিপেন্ড করতেছে তাদের তত ক্রম, তাই না? বিশেষ বৈশিষ্ট্য কি দেখো তো ভাই, এখানে হচ্ছে ওয়াল্ডার ইনভার্সন দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে হচ্ছে একটা ওয়াল্ডার ইনভার্সন দেখা যায়। মনে রাখবা যে SN2 তে অপোলার দ্রাবকে ঘটে, আর অপোলার মানে কি, সেখানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই, বুঝলা? আর পোলার দ্রাবকে পানির কথা চিন্তা করলে মানে সেখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয় না, তাহলে কি হবে, SN1 টা হচ্ছে পোলার দ্রাবকে ঘটে, SN2 টা কোথায় বসে বলতে, SN2 তোমার হচ্ছে ভাই কোথায় ঘটে বলতো ভাইয়া, অপোলার দ্রাবকে ঘটে, তাহলে কি হবে, টুটা কত 123, আর ওয়ানটা কি 3 ডিগ্রি, 3 ডিগ্রি, তাই না? এবার আসো অ্যালকেনে সাধারণত কোন ধরনের দেখাইছি আমি, তাই না? অ্যালকেনে সাধারণত ভাই প্রতিস্থাপন বিক্রিয়া দেখাইছিলাম, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। নিচের কোনটি শক্তিশালী আছে ভাই, বলো বলো বলো, মনে করে কি বলছে দেখো তো, সবগুলোর সাথে দেখো, প্রথমটার সাথে কি করছে দেখো তো, সবগুলা ইথানয়িক অ্যাসিড, তাই না? তো প্রথমটা তো হবে না, এটার থেকে বাদ দেখো, এটাও তো তোমার ব্রোমিনও বাদ, তাই না? এখন ঝামেলা ক্লোরিন আর হচ্ছে ফ্লোরিন, বলো যেটা শিখাইছিলাম 3 নাম্বার, যেটা শিখালাম না যে ভাইয়া এখানেও তিনটা দেখো তো, এই মিথানোয়িক অ্যাসিডের 3টা ক্লোরিন আছে, এই সরি ইথানোয়িক অ্যাসিডের 3টা ক্লোরিন আছে, এই ইথানোয়িক অ্যাসিডের 3টা ফ্লোরিন আছে, তাহলে কোনটা হবে বলতো ভাইয়া, যেখানে যেহেতু সময় সংখ্যা সমান, হ্যালোজেন সবকিছু same, শুধুমাত্র হ্যালোজেন আলাদা, তাই না? একটা ফ্লোরিন আছে ক্লোরিন আছে, তো কি শিখালাম বলতো ভাইয়া, ফ্লোরিনটা বেশি শক্তিশালী, ফ্লোরিনটা বেশি শক্তিশালী হবে। সাধারণত অ্যামিনের খাদ্য দেখো 223, 4টি অ্যাসিডের মধ্যে ধাতু কোনটি সবচেয়ে দুর্বল মনে আছে, অ্যামাইড মূলক সবচেয়ে দুর্বল ছিল, সব পারবা তুমি। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটি বলো তো ভাইয়া, এই দেখো সবগুলো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তাহলে দেখো তো ভাইয়া এই ইথানোয়িক অ্যাসিড তোমার হচ্ছে যে কোনো ইয়া নাই, তাই না? কোনো ক্লোরিন যুক্ত নাই, এটাতে একটা যুক্ত আছে, এটাতে দুটো যুক্ত আছে, এটা 3টা যুক্ত আছে, এটা সবচেয়ে বেশি শক্তিশালী। এবার আসো ট্রাই ইথানোয়িক অ্যাসিড, দেখছো এটার কথা বলছি, দেখো এই যে ট্রাই ইথানোয়িক অ্যাসিড, এটা ট্রাই ইথানোয়িক অ্যাসিডে 3টে ক্লোরিন পরমাণু থাকায় এর অম্লত্ব কার সাথে তুলনীয়, যেটা বলছিলাম যে সালফিউরিক অ্যাসিডের সাথে তুলনীয় হয়ে গেছে, এতটাই শক্তিশালী হয়ে গেছে, কার সাথে যুক্ত হয়েছে বলতো ভাইয়া, মানে ইয়া যুক্ত হতে সে একদম সালফিউরিক অ্যাসিডের সাথে তুলনীয় হয়েছে, বুঝলে? এবার দেখো এই যে দেখো কি বলছে, যে SN1 বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম সবচাইতে বেশি কার বলতো, SN1 কি হয় 3 ডিগ্রি, SN1 এ 3 ডিগ্রি, SN1 দেখো 2 নাম্বার দেখো 3 ডিগ্রি, 3 ডিগ্রি দেখো, কার্বন তোমার হচ্ছে 3টা আর সাথে যুক্ত আছে, বুঝলা? এবার আসো এই করে দেখো ভাইয়া, নিম্নের কোন অ্যালকাইল হ্যালাইডটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো SN1 বিক্রিয়ার কৌশল কত ভাইয়া, দেখো বলতেছে নিম্নের কোন অ্যালকাইল হ্যালাইডটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় SN1 বিক্রিয়া অনুসরণ করে বলতো ভাইয়া, SN1 কারা করে বলতো ভাইয়া, 3 ডিগ্রি না, তাহলে এখানে তুমি দেখবা কোনটা অনুসরণ করে বলতো ভাই, তাহলে যারা 3 ডিগ্রি, যে দেখো এই যে 3 নাম্বারটা দেখো 3 ডিগ্রি, যে 3 ডিগ্রি, এই যে 3 ডিগ্রি দেখছো, 3 ডিগ্রি দেখো এই যে 3 ডিগ্রি, এরকম 3 দেখছো 3 ডিগ্রি, তাই না? এই কার্বনটা 3টা অ্যালকাইল মূলের সাথে যুক্ত আছে 3 ডিগ্রি, 3 ডিগ্রিটা SN1টা ফলো করবে, তাই না? এবার আসো এই যে দেখছো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকাইলেটের ক্ষেত্রে SN1 বিক্রিয়ার কম কি বলবো ভাই, ধরো 321, এক কোশ্চেন কতবার এসেছে দেখছো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু দেখো এই যে SN2 বিক্রিয়া সক্রিয় কম বলতে হয়, ওই যে 123 না, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এই যে 1 ডিগ্রি, দেখো মনে ছিল 1 ডিগ্রি ছিল, তার আগে মিথাইল মূলক ছিল, মনে আছে কিনা জানি, দেখো কি বলছিলাম, দেখো এই যে যাওয়া সম্ভব না এখন এই মুহূর্তে আর কি। দেখো কি করবা তাহলে বললাম বলতো ভাইয়া, এই যে SN2 কি বলতো ভাইয়া, বলছিলাম যে প্রথমে হচ্ছে মিথাইল মূলক থাকবে, সক্রিয় রকম চলে যাও, প্রথমে বক্সে চার্টে চলে দেখো, মিথাইল মূলক থাকবে, তারপর হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, দেখো এই যে মিথাইল মূলক উপস্থিত আছে, এখানে মিথাইল মূলক উপস্থিত আছে, তাই তোমার হচ্ছে এটা হবে বলবো, 1 নম্বর উত্তর হবে এটা, বুঝলা? দেখো নিউকে এই যে যেটা শিখলাম ভাইয়া, অ্যালডিহাইড কিটোন এবং মানে অ্যালডিহাইড কিটোন এবং ওই যে মিথানল একটা কম্পেয়ার করালাম না, যে কেন্দ্রাকর্ষী কোনটি বেশি অধিক সক্রিয় বলতো ভাইয়া, প্রথম বলছিলাম মিথানল থেকে মিথানল হবে, অথবা তারপর হচ্ছে যে কোনো অ্যালডিহাইড হবে, তারপর কিটোন আসবে, তাহলে এখানে দেখো দেখো এই যে মিথানল আছে না, তো মিথানলই উত্তর হবে। এটা না থাকলে কি করতাম আমরা, অ্যালডিহাইড দিতাম, এটা না থাকলে কি করতাম তারপর কিটোন আমরা যাইতাম, তাহলে মিথানল তারপর যে কোনো অ্যালডিহাইড তারপর হচ্ছে কিটোন,